শুরু কথা ক্যানভাস। নমস্কার, আমার পুরুলিয়া পোর্টালের তরফ থেকে আমি অনির্বাণ সঞ্চালক হিসেবে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি আমার পুরুলিয়া ইটিসি নিবেদিত বিশেষ অনুষ্ঠান, যার নাম কথার ক্যানভাস, কথায় কথায় নানান ছবি আঁকা। আমাদের আজকের পর্বে আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে জায়গা করে নিয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, দুর্গাপুজো। বাঙালির প্রাণের উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই মুহূর্তে প্রত্যেকের মনের মধ্যে সৃষ্টি করেছে উন্মাদনা। আজ আমরা উপস্থিত হয়েছি এমন দুই দুর্গাপুজোর কর্মকর্তাদের সঙ্গে যাদের পুজো আমাদের পুরুলিয়া জেলার বুকে সকলের কাছেই খুব পরিচিত এবং জনপ্রিয়। আজ আমাদের সঙ্গে রয়েছেন পুরুলিয়ার গড়জয়পুর রাজবাড়ির সদস্য এবং গড়জয়পুর রাজবাড়ির দুর্গাপুজোর অন্যতম কর্মকর্তা শ্রী দিব্যজ্যোতি সিংদেও মহাশয়। আর একই সঙ্গে আমরা পেয়ে গেছি আমাদের পুরুলিয়ার সকলের পরিচিত চকবাজার 16 আনা ও শক্তি সংঘের যৌথ প্রয়াসে যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর দুই অন্যতম কর্মকর্তাদের শ্রী সঞ্জিত দত্ত এবং শ্রী বিশ্বরূপ দত্ত মহাশয়কে কথার ক্যানভাসে আপনাদের অনেক অনেক স্বাগত। এরপর আমরা চলে যাব আমাদের আলোচনায়। নমস্কার, আমি দিব্যজ্যোতি সিংহদেও, জয়পুর রাজবাড়ির একজন সদস্য। নমস্কার, আমি সঞ্জিত কুমার দত্ত, চকবাজার 16 আনার সম্পাদক তথা শক্তি সংঘের এক্সিকিউটিভ মেম্বার। নমস্কার, আমি বিশ্বরূপ দত্ত, শক্তি সংঘ পুরুলিয়ার সম্পাদক এবং চকবাজার 16 আনার একজন এক্সিকিউটিভ বডির মেম্বার। আমি প্রথমেই চলে যাব আমাদের অতিথি শ্রী সঞ্জিত দত্ত মহাশয়ের কাছে এবং জানতে চাইব যে এই যে চকবাজার 16 আনা এবং শক্তি সংঘের উদ্যোগে এই যে যৌথ প্রচেষ্টায় যে দুর্গোৎসব, এই পুজোর শুরুটা ঠিক কতদিন আগে হয় এবং এর প্রথম উদ্যোক্তা কারা ছিলেন এবং কিভাবে ঠিক এর সূত্রপাত হয় পুরুলিয়ার বুকে, যদি এই বিষয়ে আমাদেরকে কিছু বলেন। আমরা অনেকেই জানেন যে চকবাজার 16 আনার যে পুজোটা, সেই পুজোটা কিন্তু আগে এটা পুরুলিয়া 16 আনা বা বাজার 16 আনা নামে মানে সবাই জানতো আর কি। তো আমাদের এই পুজো শুরু হয় 1208 সালে এবং ইংরাজির 1801 সালে এটার পুজো শুরু হয়। তখন গোটা পুরুলিয়া মিলে এই পুজোটাই 16 আনার পুজো হিসাবে ছিল। তার আগে একটা যেটা পারিবারিক পুজো ছিল ভাটবান্ধের, সেই পুজোটাই হতো। তো আমরা সাধারণত আমাদের পূর্বপুরুষদের কাছে যা শুনে এসছি, ওই একটা খড়ের চালার উপরে এই পুজোটা আমাদের শুরু হয় এবং আমাদের এই পুজোর স্থাপত্যর ইতিহাস কিন্তু আমাদের মন্দিরের এখনো অনেক জায়গায় খোদাই করা আছে। যেটা আপনারা দেখবেন যে সন্দেশগলি বা আনন্দবাজার লেনের দিকে গেলেই দেখবেন বাঁ দিকে যে মন্দিরের পশ্চিম মানে পূর্ব দিকে যে দেওয়াল আছে, সেই দেওয়ালে কিন্তু এখনো খোদাই করে আছে। আর এর আগে আমাদের যে মন্দিরটা ছিল আর কি, তখনও কিন্তু আমাদের খোদাই করা আছে, যেখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে 1208 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় এবং এই মন্দিরটা আস্তে আস্তে সংস্কার হয় বা খড়ের চালার থেকে একটা মাটির ঘর হয়, মাটির মন্দির হয়, মাটির মন্দির থেকে আস্তে আস্তে কংক্রিটের মন্দির হয় এবং সেই কংক্রিটের মন্দির আস্তে আস্তে পুনর্সংস্কার করতে করতে আমাদের কাছে, যেটা মাঝখানে আরেকটা সময় ছিল যেটা আমাদের কাছে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, 1362 সালে কিন্তু একটা সংস্কারের খোদাই করা আমাদের কাছে আছে। যে সংস্কার হয়েছিল সেই মন্দিরের ছবিও আমাদের কাছে আছে। তার 1955 সাল তথা বাংলার 1362 সালে। এবং তারপরে ওই মন্দিরের বিভিন্ন রকম রূপ হয়। মন্দিরটা যেরকম ছিল, কোনো দিকে একটু যে গণেশ মন্দির আর কালী মন্দিরের দু সাইডের যে চূড়াগুলো ছিল, সেই চূড়াগুলোর পরিবর্তন ঘটে আস্তে আস্তে। এবার 2017 সালে আমাদের মন্দিরের গণেশ মন্দিরের একটা চূড়া মানে প্রচুর বৃষ্টির কারণে ওটা ধসে যায়, চূড়াটা শুধু ধসে যায়। তখন আমরা সবাই মিলে এটার উদ্যোগ নিই, চকবাজার শক্তি সংঘ এবং চকবাজার 16 আনা মিলে এটার উদ্যোগ নিয়ে আমরা এই মন্দিরটার আবার পুনঃসংস্কার করি। এই পুনঃসংস্কার হয় আমাদের কিন্তু 2017 সালে আমরা কাজ শুরু করি এবং 2018 সালে এটা সম্পন্ন হয় এবং তার যে রূপ, সেই রূপ আপনারা এখনো দেখতে পাবেন।
আর এই বছর আমরা বিগত কয়েক বছর ধরে ছোটখাটো সংস্কার ভিতরের দিকে করে আসছি। এই বছর ওই সংস্কারের একটা মানে বিশেষ মাত্রা পেয়েছে, এবং মন্দিরের ভিতরটা যদি দেখেন আপনারা দেখবেন বিগত বছরের মন্দিরে যদি আপনারা দুর্গাপূজার সময় দর্শন করে থাকেন বা দেখেন, তাহলে দেখবেন তখনকার যে ছবি আছে এখন যেটা দেখবেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটাই আমাদের ইতিহাস, আমরা পুরুলিয়ার মানুষ হিসাবে বা পূর্বপুরুষদের কাছ থেকে যা জেনে আমরা শুনে এসেছি, দর্শকের উদ্দেশ্যে আমরা জানালাম। ধন্যবাদ সঞ্জিত দা। তো এবার চলে আসি আমরা একটু জয়পুরের দিকে। জয়পুর রাজবাড়ির সদস্য দিব্যজ্যোতি সিংদেও আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। দিব্যজ্যোতি বাবু, রাজবাড়ি মানেই তো সাধারণ মানুষের কাছে একটা কৌতূহলের ব্যাপার, একটা আগ্রহ। আমি চাইবো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জয়পুরের রাজবাড়ির ইতিহাসটা সংক্ষেপে বলেন। প্রথমত আমাদের পূর্বপুরুষরা উজ্জয়িনীর বাসিন্দা ছিলেন। উজ্জয়িনী থেকে রাজা জয়সিং আমাদের পুরুলিয়া জেলার গড়জয়পুরে তিনি যখন পদার্পণ করেন, এখন থেকে প্রায় 500-550 বছর আগে সে যে জয়পুর, সে জয়পুর কিন্তু আগে মুন্ডাদের রাজত্ব ছিল। যিনি মুন্ডা ছিলেন, জয়পুরে রাজত্ব করতেন, তিনি খুব অত্যাচারী ছিলেন। রাজা জয়সিং এসে সেই মুন্ডার শরীর থেকে মাথা আলাদা করে দেন তরবারি দিয়ে। সেই আঘাত করার পূর্বের মুহূর্ত তিনি জোড়হাত করে বলেছিলেন, আমি এটা আপনাদেরকে বলে যাচ্ছি যে রাজ পরিবারের সদস্য যদি আমার এখানে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থনা করবে, পূজার্চনা করবে, তাহলে নিশ্চয় তাদের মনস্কামনা পূর্ণ হবে। তারপরে জয় সিং তার মাথাটা কেটে দেন। সেখানে জয়পুরেই ব্লক অফিসের পেছনেই খামার মুন্ডা বলে একটা দেবস্থল আছে। বহু বছর ধরে সেখানে পূজার্চনা হয়। ওখানে লায়া বলে একজন আছে, বাগদি জাতি, সেটা সৈনিক হিসেবে রাজা অন্য দেশ থেকে তাদেরকে নিয়ে এসেছিলেন। আচ্ছা, সেই সৈনিকরা জয়পুর রাজ পরিবারের কথাবার্তা এবং তারা যেটা বলতেন, মানে রাজা সাহেব যা বলতেন সেই আদেশ তারা পালন করতেন, মানে সৈনিক হিসেবে তারা সৈনিক হিসেবে। তাদেরই পূর্বপুরুষরা এখন লায়া হিসাবে সেখানে পূজা অর্চনা করেন। সেই জয় সিং আর আমাদের বাড়ি গড়, রাজবাড়িটাকে গড় বলা হতো, আর উনি ছিলেন জয় সিং। তাহলে জয় সিং আর গড় জয়পুর, মানে গড় জয়পুর। আচ্ছা, বাড়িটা হলো গড় আর উনি হলেন জয়। গড় জয়পুর নামকরণটা সেখান থেকে তাহলে গড় জয়পুর নামকরণটা হয়েছে। যাক, মৃন্ময়ী দুর্গা ওখানে পূজা অর্চনা হতো। মাটির দুর্গা, খড়ের চালার মধ্যে কোনো প্রকারে সেই খড়ের চালে আগুন লেগে যায়। যখনই আগুন লেগে যায় পুরো ছারকার হয়ে যায় মা দুর্গা সমেত সেই পুরো মায়ের বাসস্থান। তখন রাজা ভিক্ষাম্বর সিংহদেব তার ছেলেকে বললেন, রাজা রঘুনন্দন সিংদেওকে, তিনি রাজর্ষি উপাধি বর্তমানে পেয়েছিলেন, কাশী বানারস থেকে তাকে সোনার প্রতিমা আনার জন্য কিছু কড়ি সেখন দেন। তখন রাজা রঘুনন্দন সিংদেও সে স্বর্ণ মূর্তি মানে কনক দুর্গা মূর্তি নিয়ে আসেন। তখন থেকে কনক দুর্গা পূজা অর্চনা শুরু হয়ে যায়। তার সাথে সাথে ওই যে মৃন্ময়ী দুর্গা, মাটির দুর্গা, সে রাজবাড়িতে আবার আরেক জায়গায় পূজা অর্চনা শুরু হয়। সেই পূজা অর্চনা শুরু করেন আমার দাদু সচিনন্দন সিংদেও স্বর্গীয়, তার ওয়াইফ হরিপ্রিয়া দেবী। প্রায় 100 বছর মৃন্ময়ী দুর্গা পূজা হয়। ইদানিং 1 মাসও হয়নি তিনি মারা গেছেন। আচ্ছা, উনি মারা যাওয়ার পর আমরা চিন্তা ভাবনা করলাম যে আমার দাদু
শচীনন্দন সিংদেও, মানে রাজর্ষি রঘুনন্দন সিংদেওয়ের বড় ছেলে শচীনন্দন সিংদেও এবং তার ওয়াইফ হরিপ্রিয়া দেবী আমাকে বারবার বলতেন, এবং পরিবারের যারা গার্জেন ছিলেন, ছোট বাচ্চা সবকেই বলতেন, তোমরা একটা আমার কথা অনুযায়ী অষ্টধাতুর দুর্গা দিয়ে মা দুর্গাকে পূজা করবে। তখন এই 1 মাস হলো আমি নবদ্বীপ গিয়ে অষ্টধাতুর দুর্গা আমি নিয়ে এসেছি। চতুর্থীর দিনে সেটার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আচ্ছা, এবং 9 জন কুমারী মেয়ে বাচ্চা তাদেরকে পূজা অর্চনা করে 3 দিন তাদের সেবা করা হবে, পূজা অর্চনা করা হবে। আমরা নাতিরা যারা আছে আচ্ছা, 4-5 জন, আমি আছি, রুদ্র সিংদেও আছে, সোহম সিংদেও আছে, শুভঙ্কর সিংদেও আছে, আমার ওয়াইফ আছে, তারা সবাই মিলে এই পূজা অর্চনাটাকে কমপ্লিট করার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ দিব্যজ্যোতি বাবু রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। এবার আমরা চলে আসব বিশ্বরূপদার কাছে। বিশ্বরূপ বাবু, আপনার কাছে জানতে চাইবো, এই চকবাজার 16 আনা আর শক্তি সংঘের যে মিলিত যে প্রয়াস, এই যে দুর্গাপুজো, এর বছর বছরের যে থিম বা এই যে আইডিয়া, এগুলো ঠিক কিভাবে আপনারা ঠিক করেন? 2023 সাল থেকে আমরা একটা পরিকল্পনা করে আসছি। সমস্ত সদস্যরা বারে বারে মিটিং করছি, বসছি, আচ্ছা। কিভাবে এটা একটা সার্থক রূপ দেওয়া যায়। থিমটা আমরা পরে চিন্তা করেছি কিভাবে ভালো করতে হবে। করতে করতে কিছু সদস্যের মতামত হলো যে একটা ভালো থিম করলে কেমন হয়। সমস্ত সদস্য মতামত দিল, হ্যাঁ থিম করা যায়। তখন আমরা থিমটার ব্যাপারে চিন্তা ভাবনা করলাম। আচ্ছা বিশ্বরূপ বাবু, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ধরুন এত বড় একটা কর্মকাণ্ড, তার চাঁদা বলুন, স্পন্সরশিপ বলুন, বাজেট বলুন, মানে এটা কি, মানে মোটামুটি এই চ্যালেঞ্জটাকে কিভাবে আপনারা প্রত্যেকবার অ্যাকসেপ্ট করেন বা কিভাবে এটাকে মোকাবিলা করেন আর কি? আর চাঁদা যেটা বলছেন, চাঁদা আমাদের খুব একটা জোর নাই, আমাদের নিজস্ব একটা ফান্ড আছে। আমরা আজ বললাম 2 বছর থেকে পরিকল্পনা করছি। আমরা একটা লটারি করেছি, এটা ব্যাপারে একটা লটারি করেছি একটা আমরা, যাতে 225 বছর টাকা পূর্তিটাকে ভালোভাবে করতে পারি, তার জন্য ফান্ড কালেকশনের জন্য একটা লটারি আয়োজন করেছি। ওর থেকে কিছু পয়সা পেয়েছি। প্লাস আমরা প্রত্যেক মানুষের কাছে গেছি যারা আমাদেরকে ভালোবাসে, তাদেরকে বলেছি আমরা 225 বছর করছি। অনেকে এগিয়ে এসছে, ভাই আমার তরফ থেকে এইটা তোমরা এই কাজটা আমি তোমাদের করে দেবো, কিছু কিছু কাজ আমরা করে দেবো, যা করে তাহলে আমি দেবো। এইভাবে কালেকশন হয়েছে, তাতে মোটামুটি আমার মনে হচ্ছে আমাদের পূর্ণরূপ পাবে। বিশ্বরূপ বাবু, এই দুর্গাপুজো উপলক্ষে কোনো ধরনের সামাজিক কাজ বা সামাজিক অনুষ্ঠান কোনো কিছুর কি আয়োজন আপনাদের মানে বিগত দিনে হয়েছে বা এবারে আছে বা ভবিষ্যতে হতে পারে, এই ধরনের কিছু পরিকল্পনা আছে বা হয়ে গেছে অলরেডি আগে? বিগত দিনেও হয়েছে। আচ্ছা। যেমন বলে দিচ্ছি, আপনার বস্ত্র বিতরণটা আমরা প্রত্যেক বছরই করি, রক্তদান শিবিরটা প্রত্যেক বছরই করি। এবছরে বিশেষ হচ্ছে আপনার বস্ত্র বিতরণের সাথে সাথে আমরা ড্রাই ফ্রুট বিতরণ করবো। বাহ। প্লেয়ার দুস্থ গরিবদের মধ্যে আমরা ড্রাই ফ্রুট বিতরণ করবো, আর বস্ত্র বিতরণ করবো। ধন্যবাদ বিশ্বরূপ বাবুকে। আমরা চলে আসবো আমাদের দিব্যজ্যোতি বাবুর কাছে। দিব্যজ্যোতি বাবুর কাছে আমার প্রশ্ন, এই যে যুগের একটা পরিবর্তন হয়েছে এবং তার সাথে সাথে এমন কোনো বৈশিষ্ট্য যেটা আশেপাশের অপরাপর যে পুজো, তার থেকে এই পুজোকে আলাদা করে মানুষের কাছে তুলে ধরে বা তার যে একটা গুরুত্ব আলাদা করে মানুষের মনের মধ্যে তৈরি করে, এবং সেটা কতটা আপনারা মানে পান মানুষের কাছে, যে স্বীকৃতি কতদূর তার প্রচার বা কোন কোন জায়গার থেকে দর্শনার্থীরা আসেন, সেগুলো নিয়ে যদি কিছু বলেন। আমরা প্রথমেই কিন্তু আমরা যেসব আগে যে অনুষ্ঠানগুলো হতো দাদুর মুখে শোনা, যে সবাই একত্রিত হয়ে পূজাগুলো, যত রিলেটিভ উড়িষ্যা থেকে আসতেন, মানে বেঙ্গল, বিহার, চারিদিক থেকে যত রিলেটিভ আছেন সবাই একত্রিত সেখানে আসতেন। এবং তখনকার জামানায় দেখবেন ধুতি পরার একটা রেওয়াজ ছিল। আচ্ছা। হ্যাঁ, ধুতি পরার রেওয়াজ ছিল, মাথায় মুকুট পরার একটা রেওয়াজ ছিল। সেইভাবেই কিন্তু মৃন্ময় দুর্গার পূজা অর্চনা জয় সিং এর আমলে সেরকম ভাবেই নাকি হতো। যাই হোক,
তখনও সেই মুকুট দিয়ে পূজা, ধুতি বুতি নানা রকম ফল মূল ধুমধাম নাগড়া ধামসা বাজিয়ে একদম মানে যুদ্ধের সানায় এই বিষয়টাতেই আমি আসতে চাই যে এই যে বিষয়গুলো তখন ছিল, বা ধরুন যেটা আমরা মনে করি যে তখনকার দিনে যে বনেদি জমিদার বাড়ির যে পুজো, সেটার মধ্যে একটা ধরুন সামাজিক একটা মিলন ক্ষেত্র, পুরুলিয়ার যে ঐতিহ্য আছে, ছৌ বলুন, ঝুমুর বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এবং তাতে সমস্ত গ্রামের মানুষদের যে বা একটা এলাকার বা একটা অঞ্চলের মানুষের তাতে সমাবেশ, একটা সামাজিক মিলন ক্ষেত্র, সেটা শুধু যে একটা দুর্গোৎসব ছিল নয়, সেটা একটা বড়সড় উৎসব ছিল। তো সেই জিনিসটা কি এখনো আমরা দেখতে পাই সেখানে আছে? মানে তো দাদুর কাছে শুনেছি যেটা মানে ধামসা নাগড়া বাজিয়ে পূজা অর্চনা হতো, তো দূর দূরান্ত গ্রামে, তখন তো ঘর দুয়ার তো বিল্ডিং ফিল্ডিং তো ছিল না। হ্যাঁ, তো মানে একটা ধামসার আওয়াজ যদি হতো মানে বহু কিলোমিটার ধরে সেই আওয়াজটা হতো আর কি, চলে যেত। তখন মানুষ শুনে যে হ্যাঁ রাজবাড়িতে এই পুজোটা হচ্ছে আর কি, চলো সবাই। তখন দলে বলে যখন সবাই আসতো, ধামসা মাদল সবাই মানে যারা মাঝি মুন্ডা পরিবারের যারা মানুষেরা ছিলেন তারাও আসতো, নানা রকম জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষেরাই কিন্তু রাজ পরিবারে আসতেন। মানে কোনো জাতিভেদ প্রথা রাজা রঘুনন্দন সিংদেবের এই রাজ পরিবারে ছিল না, সবাইকে একত্রিত হয়ে তিনি পূজা করতেন। এখন বর্তমানের ইতিহাস যদি দেখেন, মানে জয়পুর রাজ পরিবারের যে পূজা অর্চনা হচ্ছে, সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান দ্বারাই পূজা অর্চনা করা হয়। মানে ছৌ নাচের প্রোগ্রাম হয়, হ্যাঁ সাঁওতালি নাচের প্রোগ্রাম হয়, আরো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, রবীন্দ্রসঙ্গীত হয়, নজরুল গীতি হয়, বিভিন্ন যত আমাদের সাংস্কৃতিক বাংলা কালচার আছে সেটাকে নিয়েই কিন্তু আমরা পূজা অর্চনাটা করি। সবার বাবাকেও দেখেছি, দাদুকেও দেখেছি, যারা গরিব মানুষের বস্ত্র বিতরণ হতো, হ্যান্ডিক্যাপদের জন্য খাবার, হুইল চেয়ার, আরো বিভিন্ন রকম দেওয়া হতো আর কি। তারপরে বাড়ি যদি আসতে না পারতো, তাদের বাড়ি গিয়ে দিয়ে আসতো। তো আমিও সেই কাজটা করি, মানে উনি যদি আসতে না পারেন, আমরা একটা লিস্ট বানাবো কাদের কোথায় গ্রামে কোথায় কি আছে, অমুক তো দেখমাল্লা কে অসুস্থ আছে না কি আছে, সব খবর নিয়ে একটা লিস্ট বানিয়ে যতটা পারতাম মানুষের কাছে সেই আমাদের তাদের যাদের সুবিধা হয় কিছু কিছু যতটা সামর্থ্য তাদের কাছে উপহার তুলে দিতাম। আরেকটা কথা আপনি ভালো বলেছিলেন, এই ছৌ নাচের বিষয়টা। এই ছৌ নাচ কিন্তু পুরুলিয়া জেলার বাইরে প্রথম কিন্তু রাজর্ষি রঘুনন্দন সিংদেও কিন্তু নিয়ে যান প্রথম। আচ্ছা, হ্যাঁ, কলকাতার রাজভবনে। তারপরে ধীরে ধীরে দেশ বিদেশে চারদিকে মানে ছৌ যেমন পুরুলিয়াতে বিখ্যাত, মোট কথা ওই সেই সময় থেকে ওই সমস্ত কালচারাল বা সাংস্কৃতিক যে সমস্ত অনুষ্ঠান সেগুলো পুজোকে কেন্দ্র করে হয়। ধন্যবাদ দিব্যজ্যোতি বাবুকে। চলে আসবো সঞ্জিত দত্ত মহাশয়ের কাছে। এই প্রতিযোগিতার বাজারে এই চকবাজার 16 আনা এবং শক্তি সংঘের যে পুজো, যা অনেক পুজোর থেকেই অনেকটা পুরনো, তো তারা নিজেকে ধরে রাখার জন্য কি ধরনের প্রচেষ্টা মানে চালিয়ে যাচ্ছে আর কি? আমাদের নিজস্ব জায়গার উপরে মন্দির তৈরি আছে এবং মন্দিরের মধ্যে সাবিকি প্রতিমা হয়, এবং আমরা প্রতিমার উপরে অনেকবার পুরস্কার পেয়েছি। প্রতিমার আমাদের যিনি মৃৎশিল্পী আছেন, তিনি মৃৎশিল্পী এই বছর এখন যিনি মৃৎশিল্পী আছেন তিনি হচ্ছেন শ্রী শ্রী সূত্রধর। তার পূর্বপুরুষরা কিন্তু আমাদের এই মৃৎশিল্পীর হিসেবে আমাদের কাজ করে এসছেন, এবং আমাদের যে সাবিকি মূর্তি আছে সেই সাবিকি মূর্তি ওদের বহু পুরুষ ধরেই চলে আসছেন। তার মধ্যে আমার যেটুকু মনে আছে বা আমার যেটুকু নামগুলো মনে আছে, তার মধ্যে যিনি শ্রী শ্রী সূত্রধর বা তার ছেলেরা করছেন, তার পিতা ছিলেন ধীরেন্দ্রনাথ সূত্রধর, তার বাবা ছিলেন ভোলানাথ সূত্রধর, এবং তার বাবা ছিলেন বনমালী সূত্রধর। মানে তারও আগের পূর্বপুরুষরাও কিন্তু আমাদের এই যে সাবিকি আনা মূর্তি যেটা, সেটা কিন্তু ওনার পরিবারের করে আসছে। ক্ষেত্রেও আপনাদের যে যিনি মৃৎশিল্পী, সেক্ষেত্রেও আপনাদের একটা পরম্পরা বা ঐতিহাসিক একটা ধারাবাহিকতা আমরা লক্ষ্য চলে আসছি। ভালোই হলো আপনি উত্তর দিলেন, আমি ভেবেছিলাম আপনাকে একবার এই বিষয়টাতে জিজ্ঞেস করবো। হ্যাঁ বলুন। আর এছাড়াও ধরুন দেখুন আমরা তো আমাদের তো যে মেন চকবাজার মেন রোডের উপরে মন্দির, আর আমাদের মণ্ডপ সজ্জা তো আমরা যেটা মন্দির যেহেতু তৈরি মন্দির, সেটার উপর আমাদের বিশেষ কিছু হাত থাকে না, এবং আমরা যেটা দেখাতে পারি সেটা রোডের উপরে যে আমাদের আলোকসজ্জার থেকে আরম্ভ করে কিছু থিমের গেট বা বিভিন্ন আমাদের যে মন্দিরের উল্টো দিকে যে জায়গাটা বা হরিবল মন্দির প্রাঙ্গণ, এই জায়গাগুলো আমরা ইউটিলাইজ করি পুজোর সময়। এবং আমাদের
সেখানে কিন্তু আমাদের আলোকসজ্জার উপরে একটা আমাদের রেগুলার পুরস্কারের একটা ভান্ডার আমাদের হয়েছে। আর তার সাথে সাথে মৃত শিল্পী যিনি আছেন তার শিল্পকলার উপর দিয়ে আমরা কিন্তু মূর্তির উপর অনেকগুলো পুরস্কার পেয়েছি। বিভিন্ন রোটারি ক্লাব বলুন, পুরুলিয়া প্রভাতী বলুন, বা আমাদের সরকারি যে পুরস্কারগুলো হয় সেগুলোর থেকে অনেকগুলো আমরা পুরস্কার পেয়েছি। আমাদের তো ধরুন পুরো শক্তি সংঘ আর চকবাজার 16 আনা, এটার একটা পুরুলিয়ায় যখন 225 বছর আমাদের এবারে পূর্তি, মানে 2025 সালে 225 বছর পূর্তি হচ্ছে চকবাজার 16 আনা দুর্গাপূজার। তো আমরা চেষ্টা করেছি আমাদের যথাসাধ্য ক্ষমতা, আমাদের মেম্বারদের সম্মিলিত প্রচেষ্টা, আমাদের শুধু মানে মহিলা সদস্য থেকে আরম্ভ করে পুরুষ সদস্য, কচি কাচারা সবাই কিন্তু নেমে পড়েছেন যে আমাদের এই পুজোর আড়ম্বরে সামিল হয়েছেন। এবং এই যে পুরুলিয়ার বুকে আমরা যে 225 বছর পূর্তি উপলক্ষে আমরা যে থিমটা করছি, সেই থিমটা আমি আপনাদের সামনে প্রকাশ করছি। আমরা এর আগেও ক্যামেরায় অনেকবার প্রকাশ করেছি, আপনাদের মাধ্যমে আরও প্রকাশ করতে চাইছি। রাজস্থানের উপরে আমরা একটা থিম করতে চলেছি, যেখানে আপনি পুরুলিয়ায় বসেই রাজস্থানকে উপলব্ধি করতে পারবেন। রাজস্থানের মরুভূমি, এটাও আপনারা অনেকটাই উপলব্ধি করতে পারবেন। রাজস্থানের হাওয়া মহলকে আপনারা এখানে দেখতে পাবেন। রাজস্থানের জলমহলকে আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়া রাজস্থানের বিভিন্ন স্থাপত্য, রাজস্থানের ঢোকার মুখে যে তোরণগুলো দেখতে পান, সেই তোরণের আদলে আমরা 3টে তোরণ করছি, যেটা একটা পোস্ট অফিসের মোড়ে থাকবে, একটা ড্রাগ হাউসের মোড়ে থাকবে, আর একটা কালীতলা লেন মানে কেশিপালের যে রাস্তা আছে ওখানে থাকবে। এই 3টে তোরণ দিয়ে আমরা কিন্তু আমাদের এলাকাটাকে মুড়ে ফেলেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যিনি এই থিমটা করছেন তিনি আর অন্য কেউ নয়, কোনো অন্য জায়গার থেকে আগত কোনো শিল্পী নয়, আমাদের পুরুলিয়ার ভূমিপুত্র ধ্রুব দাসের সুপুত্র রাহুল এবং রাজা, এরা এবং তার ছেলে সায়ন দাস, এরা সমস্ত এবং তার কর্মচারী বৃন্দরা মিলেই এই হস্তশিল্প থেকে আরম্ভ করে তার শিল্পকলাকে তুলে ধরবেন আমাদের চকবাজার এলাকাতে। আর সবার থেকে সবচেয়ে বেশি আমাদের যেটা মানুষের কাছে অনুরোধ থাকবে, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 225 বছর পূর্তি উপলক্ষে 225 ইউনিট রক্ত আমরা তুলে দেব ব্লাড ব্যাংকে, এবং সেটা কিন্তু সম্ভব হবে আপনাদের সকলের, পুরুলিয়ার বাসীর সকলের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে। ধন্যবাদ সঞ্জিত দত্ত মহাশয়কে। বিশ্বরূপ বাবু, কি ধরনের কালচারাল অনুষ্ঠান কি হয়, বা মহিলারা বা শিশু যারা বাচ্চা আছে, হ্যাঁ, কর্মকর্তাদের বাড়ির বা এলাকার, তাদের কি অংশগ্রহণ থাকে এক্ষেত্রে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কিছু বলেন। মন্দিরের ভিতরে পূজা অর্চনা বা অন্দরমহলের যে কাজটা পুরোপুরি আমাদের সদস্যরা করেন, মহিলারা করেন। আলপনা দেওয়ার থেকে শুরু করে পুজোর যে জোগাড়গুলো, ফল কাটা বা পুজোর সময় ঠাকুরদের কাছে ঠাকুরদের হেল্পারে থাকা, এই কাজগুলো তারা করেন। এছাড়াও ওনারা নিজেরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। মহা চতুর্থীর দিনে আমাদের ওই স্টেজে মঞ্চস্থ হবে, লাইভ হবে মহিষাসুরমর্দিনী। পঞ্চমীর দিনে আছে আমাদের পুরুলিয়ার লোক নৃত্যর বিপরে একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, মহাষষ্ঠীর দিনে পুরুলিয়ার কিছু লোকসঙ্গীতের পরিবেশন হবে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে প্রচুর ভিড় হবে, আমরা মনে হয় না শো করতে পারবো। দশমীতে যে শোভাযাত্রা হবে ঘট বিসর্জনে, দেখার মতন হবে। ধন্যবাদ বিশ্বরূপ বাবুকে। এবার আমি দিব্যজ্যোতি বাবুর কাছে চলে আসব। এই পুজোর যে দিনগুলো আছে, এগুলোর মধ্যে কি কোনো বিশেষ ঐতিহ্য বা তার কোনো ধারা প্রচলিত আছে যেগুলো আমাদের নজর কাড়ে, যেগুলো বাকিদের ক্ষেত্রে বা অন্য ধরনের, ধরুন ক্লাবের পুজো বা বারোয়ারি পুজো বা আবাসিকের পুজোর ক্ষেত্রে আমরা দেখতে পাই না, এই ধরনের রাজকীয় পুজোর ক্ষেত্রে রাজকীয় কিছু এমন ব্যাপার স্যাপার যেগুলো আমরা দেখতে পাই, সেই ধরনের কিছু? যেমন আমাদের সেই পূজার দিনগুলোতে বাড়িতে তো আমাদের 32 জন মেম্বার টোটাল ফ্যামিলিতে। পূজার দিনে আমরা সবাই একত্রিত, কিন্তু একটা হাঁড়িতে রান্না হয়। আর সবাই একত্রিত এক টাইমেই সবাই টিফিন করলাম, এক টাইমে দুপুরবেলায় খাবার করলাম, এক টাইমে বিকেলবেলা আবার টিফিন করলাম, রাত্রিবেলা একসাথে একসঙ্গে সবাই ভোজন করলাম। এবং আমাদের এই বছর যে থিমটা সেটা হবে জঙ্গল, বাহ, মানে গাছ কথা বলবে। এই যে তোপ
বা কামান দাগা এই ধরনের যে বিষয়গুলো, যেগুলো আমরা অনেক সময় অনেক বনেদি বাড়ির বা জমজার বাড়ি বা রাজবাড়িতে দেখে আসছি, এই ধরনের কোনো প্রচলন কি এখানেও আমরা দেখতে পাই বা ছিল আগে, হয়তো এখন নেই? না, আছে আছে। আছে। মানে ব্যাপারটা হচ্ছে, যেদিন আমাদের দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন, সেদিন মানে একদিনের জন্য রাজা সবাই একত্রিত হয়ে তাকে রাজা হিসাবেই মানে। আচ্ছা। সেই রাজা আমাদের যেখানে একটা মানে ব্লক অফিসের সামনে মানে ছাতা তাঁড়ের মাঠ বলে একটা জায়গা আছে, সেখানে জয়পুরের আনাচে কানাচে যেসব পাড়া প্রতিবেশীরা দুর্গাপূজা করেন সব প্রতিমা সেখানে কিন্তু এক জায়গায় উপস্থিত হয়। আমাদের বাড়ি থেকে পূর্বাপুরুষ থেকে ওই রীতি রেওয়াজটা কিন্তু আছে, মাথায় পাগড়ি পরে তরোয়াল দিয়ে রাজার ভেসে সেখান থেকে দলে বলে সবাই একত্রিত হয়ে ঢোল ধামসা বাজিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ছাতাতার মাঠ। একটা ওখানে গাছ ডাল, কিছু একটা ডাল, ওটা রাক্ষসের প্রতীক। আচ্ছা। মানে দুশ্মন যাকে বল, হ্যাঁ, সেটার প্রতীক হিসাবে ওখানে অশুভ কেটে দেওয়া হয়। হ্যাঁ, অশুভ শক্তির উপর ওটা গাড়া হয়। আর ডিস্টেন্স থাকবে প্রায় 50 মিটার। তারপরে তীর ধনুষ নিয়ে তাকে হই হুল্লোড়ের সাথে তাকে ধরিয়ে দেওয়া হয়। তারপরে সে নিশানা তৈরি করে, মানে যে হোক পরিবার, রাজ পরিবারের একজন, তাকে কতবারে মারতে পারছে সেটা দেখার বিষয়। প্রথমে ওই আপনার তোপের যেটা ফাংশন, ওটা প্রথমে ধ্বনি, সেটা আওয়াজ দেওয়া হলো, তোপের বাজি শুরু হলো, তারপরে এদিক থেকে সব চিৎকার করে উঠলো, ও মানে আক্রমণ আর কি বিষয়টা, হয়তো হ্যাঁ সেই বিষয়টা আক্রমণের বিষয়টা আসে তখন, যে নিয়ে রাজা সে তীর ধনুক দিয়ে একদম পুরো। বাহ। তারপরে কি, তার আরেকটা কথা আছে, যখন ওই বেজা বিন্ধা বলে ওটাকে আমরা, বেজা বিন্ধা, ওটা হয়ে যাওয়ার কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের রাজগুরু আছেন তাদের বাড়ি প্রথমে যাব। আচ্ছা। তার বাড়ি গিয়ে যে প্রত্যেকের পা ছুঁয়ে তাদের আশীর্বাদ নেওয়ার পরে চলে আসছে। হ্যাঁ, পরম্পরা চলে আসছে। তারপরে আশীর্বাদ নিয়ে তারপরে আমরা ধীরে 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 বাড়িতে যাব। এবার বাড়িতে যাওয়ার পর বাড়িতে কিন্তু আমরা ঢুকতে পারবো না প্রথমে, কিন্তু সব বাড়ির যারা মহিলারা আছেন, মারা আছেন, কাকি আছেন, প্রত্যেকে যারা আছেন মহিলারা, তারা ওই ঘটে জল নিয়ে, দুব্বা ঘাস, ধান এগুলো নিয়ে তাকে আর কি ওই পুষ্পাঞ্জলি টাইপের আর কি দেওয়া হবে। তাকে উলুলি দিয়ে, শাঁখ বাজিয়ে, ধামসা বাজিয়ে, নাগড়া বাজিয়ে দিয়ে দিয়ে একে একে সবাই ভেতরে বরণ করলো, মানে জয়ী হয়ে এলো, বরণ হলো। এরপরে যখন বাড়ি ঢুকলো সবাই একসাথে সব পরিবার, ওখানে আমাদের চুমান হয়। আচ্ছা। চুমান বলে একটা কথা, মানে কিরকম, মানে সব যারা ঘরের বয়স্ক মহিলারা আছেন প্রত্যেকেই যার যেমন সামর্থ্য আসন পাতা হবে ওখানে। আসন পাতার পর ঘরের যে বড় পুরুষ, সেই বয়স্ক লোক প্রথমে সেখানে আসনে বসলেন। তারপরে একে একে যত মহিলা আছে তাকে ওই দুর্বা ঘাস দিয়ে করে চুমানের পর আরতি প্রদীপ দেখিয়ে তাকে 100 টাকা হোক, 500 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা, যেটাই হোক, দেওয়ার পরে যত পরিবারে যত মহিলা আছে এক এক করে সবাইকে, মানে একবার যে বসলো তারপর আরেকজন বসলো, এরকম করে পা ছুঁয়ে প্রণাম করে তারপরে হই হুল্লাড় করে সবাই রাত্রেবেলা একসাথে মিষ্টি মুখ করে পাড়া প্রতিবেশীর মানুষ একে অপরের ঘরে যান। তারপরে আমাদের ঘরেও নানা রকম লোক আসেন কাছে দূরে, তাদের পা ছুঁয়ে প্রণাম করান, তাদেরকে মিষ্টি মুখ করায়, প্রত্যেকের জন্য রেডি থাকে প্রত্যেক বছর, যে জানি আমাদের ঘর 500 লোক আসবেন, সে 500 লোকের আইটেম ঘুগনি, মিঠাই, এই অমুক তমুক করে তাদের ওই বিজয়ার প্রণামী করে তাদের মিষ্টি মুখ করে তাদেরকেও বিজয় সূত্রপাতটা ওইখান থেকেই। এই ধরনের একটা মানে জিনিস আমাদের হয়তো অনেকেরই অজানা ছিল। ধরুন আগামী দিনে ভবিষ্যতে এই রাজবাড়ির পুজো নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? ওই যে বললাম অষ্টধাতুর যে দুর্গা, তার যে প্রাণ প্রতিষ্ঠা হবে, ওই প্রাণ প্রতিষ্ঠা একবার হলো তো, যেখানে আমাদের বাড়িটা আছে তো, বাড়ির একদম যেখানে দুর্গা প্রতিমা হয়, মাটির দুর্গাটা পূজা হতো, সেখানেই দুর্গাটা বসলেন। এবার যখনই ওখান থেকে উঠে যাবেন, কিন্তু পরের বছর আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। সেই জন্য আমরা চিন্তা ভাবনা একটা করেছি, আগের বছর বাড়ির বাইরে সুন্দরভাবে একটা মন্দির করা হবে এবং মা বরাবরের জন্যই ওখানেই থেকে যাবেন। আমার পুরুলিয়ার দর্শকদের উদ্দেশ্যে, পুরুলিয়াবাসীর উদ্দেশ্যে আপনার গড় জয়পুরের রাজবাড়ির দুর্গাপুজো, সেই উপলক্ষে তাদেরকে কিছু বলা, তাদের কিছু জানানো, আপনার রাজ পরিবারের
পরিবারের সদস্যদের প্রতিনিধি হিসেবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। প্রত্যেক পুরুলিয়াবাসীর বয়োজ্যেষ্ঠ মানুষরা যারা আছেন, আমি আমার পক্ষ থেকে এবং রাজ পরিবারের পক্ষ থেকে সবাইকে নত নমস্তে প্রণাম জানাচ্ছি এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সমবয়সীদের আমি এখন থেকেই দূর থেকে আলিঙ্গন করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আরেকটা কথা বলবেন না, জয়পুর রাজ পরিবারে আপনাদেরকে প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। হ্যাঁ, আসুন এবং অবশ্যই কিন্তু আমার সাথে দেখা করুন। ধন্যবাদ। ধন্যবাদ দিব্যজ্যোতি বাবুকে। সঞ্জিত বাবুকে আমি বলবো যে আপনাদের শক্তি সংঘ এবং চকবাজার 16 আনার তরফ থেকে আমাদের পুরুলিয়াবাসীর উদ্দেশ্যে যদি এই পুজো উপলক্ষে বা আপনাদের শক্তি সংঘের তরফ থেকে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে অবশ্যই বলুন। আমি সবার প্রথমে আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে যে সমস্ত পুরুলিয়া তথা আরও বিভিন্ন জায়গার এলাকার মানুষ যারা আমাদের এই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে দেখেন, তাদেরকে প্রত্যেককে আমি সবার প্রথমে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের পুজো ভালো কাটুক, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। সবাই সুস্থ থাকুন, এটাও ঈশ্বরের কাছে কামনা করি। তার সাথে সাথে আমি আমাদের চকবাজার 16 আনা শক্তি সংঘের পক্ষ থেকে আপনাদের আমার সিনিয়র যারা আছেন, আমার থেকে বড় যারা আছেন, তাদেরকে অনেক অনেক প্রণাম জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে। যারা আমার বয়সী আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আমার ছোটদেরকেও অনেক শুভেচ্ছা জানাই। এবং আমি প্রত্যেক পুরুলিয়াবাসী সহ এলাকার যারা আপনাদের মাধ্যমে যারা যারা এই আমাদের দেখতে পাবেন আমাদের এই বাক্যলাভ, তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, আসুন চকবাজার 16 আনার এই পূজা মণ্ডপ আপনারা দর্শন করুন, মাকে দর্শন করুন। এর সাথে আমরা বলে দিই, আমাদের শক্তি সংঘের যে মেডিকেল ইউনিট আছে সেই মেডিকেল ইউনিট কিন্তু আমাদের পুজোর দিনগুলো প্রত্যেক দিন খোলা থাকবে। এটা কিন্তু আমরা বিগত বছরগুলোতেও এটা করে থাকি, এই বছরও আমাদের এটা করা থাকছে। এবং এটা বিকেল 3:30 থেকে 4টা পর্যন্ত আমাদের খোলা থাকবে প্রত্যেক দিন। সর্বোপরি যেটা আমাদের না বললেই নয়, যেটা হচ্ছে আমাদের প্রশাসন, পুরুলিয়া মিউনিসিপ্যালিটি, সকলকে আমরা আপনাদের থ্রু দিয়ে আবার ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এত বড় আয়োজন কোনো মতেই করতে পারবো না। আমরা আপনাদেরকে আবার করজোরে জানাবো যে আপনারা আসুন, আমাদের পুজো মণ্ডপ দেখুন, পুজো মণ্ডপকে উপভোগ করুন। ধন্যবাদ সঞ্জিত দত্ত মহাশয়কে। আমরা আজকে অনেক কথা শুনলাম। একদিকে আমরা জয়পুর রাজবাড়ির কথা শুনলাম, একদিকে আমরা চকবাজার 16 আনা এবং শক্তি সংঘের যৌথ উদ্যোগে আমাদের যে পুজো হয় তার কথাও শুনলাম। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, আসুন সবাই মিলে এই দুর্গোৎসবকে আমরা ভালোভাবে পার করি, প্রত্যেকটি পুজোকেই আমরা উপভোগ করি। তার সাথে এবার আমাদের এই চ্যানেলের মাধ্যমে ওনারা যা বললেন তাতে আমরা বুঝতে পারছি, একদিকে জয়পুরে জঙ্গলের থিম, আমাদের শক্তি সংঘের তরফ থেকে আমরা জানতে পারলাম যে তাদের আছে রাজস্থানের থিম। তো যাই হোক, পুজো জমজমাট হোক, সকলে ভালো থাকুক, সকলে মিলে আনন্দ করুক, কিন্তু সাবধানে আনন্দ করুক, নিজেও আনন্দ করুক, অন্যকেও আনন্দ করতে দিক। আর সকলকে সবার শেষে ধন্যবাদ জানাবো আমাদের এখানে আসার জন্য। এত ব্যস্ততার মধ্যেও জয়পুর রাজবাড়ির থেকে দিব্যজ্যোতি বাবু এবং আমাদের চকবাজার 16 আনা ও শক্তি সংঘের তরফ থেকে সঞ্জিত দত্ত মহাশয় এবং বিশ্বরূপ দত্ত মহাশয়, সকলে যে এতটা কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর দর্শকদেরকেও অনুরোধ করব যে আপনারাও এই অনুষ্ঠান দেখবেন এবং দেখতে দেখতে অনেক কিছুই জানতে পারবেন, যেগুলো হয়তো অনেকেরই জানা আছে বা হয়তো অনেকেরই জানা নেই। অনুষ্ঠানের একদম শেষে আমরা চলে এসেছি। আমার পুরুলিয়া পোর্টাল এবং আমার পুরুলিয়া এটিসির তরফ থেকে ছোট্ট উপহার তুলে দিচ্ছি আমাদের আজকের যে সমস্ত অতিথিরা উপস্থিত আছেন। পুজো উপলক্ষে আমাদের এই বিশেষ আলোচনা পর্ব আজ আমাদের ইচ্ছে না থাকলেও এখানেই শেষ করতে হচ্ছে। হয়তো আলোচনা করলে আরও অনেক কথাই আমরা শুনতে পেতাম, জানতেও পারতাম। তবুও যতটুকু জেনেছি শুনেছি সেই অনুযায়ী আমরা দেখি আগামী দিনগুলোতে প্রত্যেকে কিভাবে পুজো উপভোগ করে। আশা করি আপনারা সকলেই ভালোভাবে পুজো উপভোগ করবেন। আর
আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন আমার পুরুলিয়া নিউজ এবং আমার পুরুলিয়া এটিসির ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেলে। আর আমাদেরকে ফলো করুন, শেয়ার করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখা হবে আপনাদের সাথে কথার ক্যানভাসে আবার অন্য কোনো এপিসোডে, অন্য কোনো বিষয়ের সাথে। খবরের শিরোনামে যে যখন চলে আসে, চারপাশে চর্চা কত গল্প তার ট্রেনে বাসে, জেনে নিতে তার মনের অজানা ইতিহাস, ছোট বড় কান্না হাসি কিংবা অভ্যাস, কথায় কথায় নানান ছবি আঁকতে 12 মাস। কথা ক্যানভাস, কথা ছবি আঁকে, কথা ক্যানভাস, কথা ক্যানভাস, কথা হলো শুরু, কথা ক্যানভাস।